বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো এবং ক্লাসে যুক্ত হয়েছো। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে তোমরা জানাও। আমি আজকের ক্লাস শুরু করতেছি। তো টাঙ্গাইল পলিটেকনিকের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমার পরিচয় দিচ্ছি প্রথমে। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস হবে, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। আর আজকে আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট হিসাবকরণ। আমরা শর্ট সার্কিট কারেন্টের হিসাব করব। এই অধ্যায়ে কি কি জিনিস জানবো দেখো। শর্ট সার্কিট ফল্ট ব্যাখ্যা করতে পারবা, যে শর্ট সার্কিট ফল্ট কাকে বলে। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে শর্ট সার্কিটের কারণসমূহ ব্যাখ্যা করতে পারবো। আনসিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পার্থক্য বলতে পারবো। শর্ট সার্কিট কারেন্ট নির্ণয়ের পদ্ধতিসমূহ বর্ণনা করতে পারবো। পার ইউনিট পদ্ধতি, শতকরা রিঅ্যাক্ট্যান্স পদ্ধতির মধ্যে পার্থক্য করতে পারবো। তাহলে এই জিনিসগুলো আজকে আমরা শিখব। প্রথমে আমরা দেখি শর্ট সার্কিট ফল্ট কাকে বলে। তো আমরা প্রথমে দেখি শর্ট সার্কিট ফল্ট। তো শর্ট সার্কিট ফল্ট বলতেছি আমরা যখন কোনো বৈদ্যুতিক সিস্টেমে এমন কোনো ফল্ট হয় যার জন্য এক বা একাধিক ফেজ বা লাইনে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, ওই ফল্টকে শর্ট সার্কিট ফল্ট বলবো। স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ কারেন্ট প্রবাহের কথা তার চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইলেই সেটাকে বলবো আমরা শর্ট সার্কিট ফল্ট। আমি আবার বলতেছি সংজ্ঞাটা, যখন কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম বা বৈদ্যুতিক সিস্টেমে এমন কোনো ফল্ট হয় যা এক বা একাধিক ফেজ বা লাইনে, এক বা একাধিক ফেজে হইতে পারে বা লাইনে হইতে পারে। ফেজ আমরা জানি, ফেজ বা লাইনে স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তাকে বলবো আমরা শর্ট সার্কিট ফল্ট। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবং এটা তোমরা মুখস্থ করবা। এখন দেখবো আমরা শর্ট সার্কিট ফল্টের কারণসমূহ, কি কি কারণে শর্ট সার্কিট ফল্ট হয়। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে সাধারণত দুই কারণে শর্ট সার্কিট সংঘটিত হয়। একটা হচ্ছে ইনসুলেশন শক্তির অবক্ষয়, আর একটা হচ্ছে যান্ত্রিক আঘাত। এই দুইটা কারণে আমাদের শর্ট সার্কিটের শর্ট সার্কিট হয়ে থাকে। একটা হচ্ছে ইনসুলেশন শক্তির অবক্ষয়, আর একটা হচ্ছে যান্ত্রিক আঘাত। তো প্রথমে দেখি আমরা ইনসুলেশন শক্তির অবক্ষয়। সুইচিং সার্জ। সুইচিং সার্জ মানে হচ্ছে বজ্রপাতজনিত, এর আগের দিন বলছিলাম সুইচিং সার্জ বা বজ্রপাতজনিত, বজ্রপাতের কারণে উচ্চমাত্রার বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চমাত্রা ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি, লাইনের ইনসুলেশনকে দুর্বল করে দেয়। এছাড়াও ইনসুলেটরের ইনসুলেশন মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডাজনিত পীড়ন, মচকানোর জন্য নষ্ট হয়ে যায়। এসব কারণে ইনসুলেশন শক্তির অবক্ষয় ঘটে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে। তাহলে আমাদের ফল্ট যে হয়, পাওয়ার সিস্টেমে শর্ট সার্কিট হয়, তার দুইটা কারণ দেখলাম। একটা হচ্ছে ইনসুলেশন শক্তির অবক্ষয়। তো এখানে আমরা দেখলাম যদি সুইচিং সার্জ বা বজ্রপাত হয় বা লাইটনিং স্ট্রোক হয়, তাহলে উচ্চমাত্রার ভোল্টেজ উৎপন্ন হয় বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চমাত্রার ভোল্টেজ সিস্টেমের যে যন্ত্রপাতিগুলো আছে বা লাইনের ইনসুলেশন আছে সেটাকে দুর্বল করে দেয়। এছাড়া ওভারহেড যেগুলো লাইন আছে সেগুলোর ইনসুলেটর ব্যবহার করি। এই ইনসুলেটরের যে উপরে ইনসুলেশন দেওয়া থাকে, এই মাত্রাতিরিক্ত গরম বা ঠান্ডা জনিত কারণে পীড়ন বা মচকানোর জন্য এটা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের ইনসুলেশন শক্তির অবক্ষয় ঘটলে আমাদের শর্ট সার্কিট ঘটতে পারে। আরেকটা কারণ হচ্ছে যান্ত্রিক আঘাত। যে কোনো বৈদ্যুতিক কেবলের ইনসুলেশন যান্ত্রিক আঘাতে নষ্ট হতে পারে। এতে কন্ডাক্টর বা আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট ফল্ট হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে যান্ত্রিক আঘাতে আমরা দেখলাম যদি কোনো কেবলের ইনসুলেশনের উপর কোনো যান্ত্রিক আঘাত পড়ে তাহলে ইনসুলেশনটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। তখন কন্ডাক্টর আর আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে।
তাহলে আমাদের ফল্ট দেখলাম যে দুইটা কারণে আমাদের ফল্ট হইতে পারে, শর্ট সার্কিট ফল্ট হইতে পারে। একটা হচ্ছে আমাদের যদি ইনসুলেশনটা নষ্ট হয়ে যায় তাহলে লাইন টু লাইন অথবা লাইন টু আমাদের যে আর্থ আছে এর মধ্যে শর্ট সার্কিট হতে পারে। আবার যদি আমাদের যান্ত্রিক আঘাত পায়, কেবলগুলো যদি ইনসুলেশনের ওপর যান্ত্রিক আঘাত পায় তাহলে ইনসুলেশনটা নষ্ট হয়ে যেতে পারে। তখন কন্ডাক্টর ও আর্থের মধ্যে, কন্ডাক্টর মানে কি পরিবাহী, এই পরিবাহী এবং পরিবাহীর মাঝে অথবা পরিবাহী ও আর্থের মাঝে শর্ট সার্কিট হতে পারে। এই শর্ট সার্কিট ফল্ট প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। আমি যখন দ্বিতীয় অধ্যায়ে পড়াইছিলাম বৈদ্যুতিক ফল্ট তখনও আমরা এই সংজ্ঞাগুলো দেখছি যে সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট, এগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত দেখব। তো দেখো সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে। বৈদ্যুতিক সিস্টেমে যে ফল্টের কারণে তিনটি ফেজের প্রতি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয় তাকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। যেমন তিনটি ফেজ একত্রে শর্ট সার্কিট হওয়া এবং তিনটি ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট হওয়া, এই দুটাকে বলবো আমরা সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট আশা করি বুঝতে পেরেছো। এর আগের দিনও আমি বলছিলাম যে বৈদ্যুতিক সিস্টেমে যে ফল্টের কারণে তিনটা ফেজের প্রতিটা ফেজেই সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, ফল্ট কারেন্ট প্রবাহিত হবে, তাকে বলবো সিমেট্রিক্যাল ফল্ট। যেমন তিন ফেজ একত্রে শর্ট সার্কিট হবে অথবা তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট হবে। আমরা এখন একটা চিত্র দেখব, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্টের চিত্র। দেখো এখানে তিনটা ফেজ, যদি এগুলো আমরা নাম দিই আর ওয়াই বি দিয়ে, এগুলো যদি আমরা নাম দেই, এটা যদি আর ফেজ দেই, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, তাহলে রেড ইয়েলো ব্ল্যাক আমাদের এই তিনটা ফেজের মধ্যে দেখো তিনটা ফেজ একত্রে শর্ট সার্কিট হয়েছে। দেখো তিনটা ফেজ একত্রে শর্ট সার্কিট হয়েছে, তাহলে থ্রি ফেজ ফল্ট আমরা বলতে পারি। এই ফল্টের নাম হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট, তিনটা ফেজের মধ্যে শর্ট সার্কিট হওয়া। আবার দেখো এখানে তিনটা ফেজ তো আছে, তার সাথে যে আর্থ করা আছে আর্থের সাথে ফল্ট হয়েছে, থ্রি ফেজ গ্রাউন্ড ফল্ট। তিনটা ফেজ অর্থাৎ সাথে ওর সাথে গ্রাউন্ড বা আর্থিংটা ফল্ট হয়েছে। তো প্রতিটি ফেজে সমান পরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হবে এবং কৌণিক দূরত্ব হবে 120 ডিগ্রি, তাকে বলবো আমরা সিমেট্রিক্যাল ফল্ট। প্রতিটা এই ফল্ট কারেন্টের পরিমাণ হবে 120 ডিগ্রি, কৌণিক দূরত্ব, ফল্ট কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব হবে 120 ডিগ্রি একটা থেকে আরেকটা, অর্থাৎ এরকম ভাবে তিন ফেজের প্রতিটাই আমাদের 120 ডিগ্রি করে এরকম, তাহলে আমরা তাকে বলতে পারবো সিমেট্রিক্যাল ফল্ট। এই দুইটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট, তিন ফেজ একত্রে শর্ট সার্কিট অথবা তিন ফেজ আর্থের সাথে শর্ট সার্কিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর শর্ট সার্কিট বলতে তোমরা বুঝোই যে একটা বর্তনী বোঝানো হয় যে সংযোগ তারে অনিশ্চিত মানে ইচ্ছার বিরুদ্ধে মানে অস্বাভাবিক তড়িৎ প্রবাহিত হয়। এই একটা দুইটা আমাদের ফেজ একত্রে হয়ে যাওয়া অথবা দুইটা লাইন একত্রে হয়ে যাওয়া, এগুলো হচ্ছে আমাদের শর্ট সার্কিট বলবো। এখন পরের স্লাইডে যাই, এখন দেখবো আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট। তো আনসিমেট্রিক্যাল ফল্টের যদি আমরা সংজ্ঞা দেখি, আনসিমেট্রিক্যাল ফল্টের সংজ্ঞা দেখো কি বলছে। বৈদ্যুতিক সিস্টেমে যে ফল্টের কারণে তিনটি ফেজের প্রতিটি ফেজে অসম ফল্ট কারেন্ট প্রবাহিত হয় তাকে বলবো আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট। যেমন একটি ফেজ আর্থের সাথে শর্ট সার্কিট, দুটি ফেজের মধ্যে শর্ট সার্কিট হওয়া বা দুটি ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট হওয়া, এ ধরনের ফল্টকে বলবো আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট। যে ফল্টের কারণে তিনটা ফেজের প্রতিটি ফেজে অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তাকে বলবো আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট। আর এই ফল্টের অসম ফল্ট আমাদের যে অসম ফল্ট কারেন্ট সেটা অসম কৌণিক দূরত্বে থাকবে। এর আগেরটা দেখলাম সিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট আমাদের 120 ডিগ্রি কৌণিক দূরত্ব থাকবে, আর এটা হচ্ছে অসম দূরত্বে থাকবে, তাকে বলবো আনসিমেট্রিক্যাল ফল্ট। তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনটা চিত্রের মধ্যে দেখো প্রথম যে আমাদের চিত্রটা দেওয়া আছে, এখানে দেখো লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা লাইনের সাথে গ্রাউন্ড ফল্ট হয়েছে। আবার দেখো লাইন টু লাইন ফল্ট হইতে পারে, আবার লাইন টু লাইন আবার তার সাথে গ্রাউন্ডটা ফল্ট হইতে পারে। তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে তিন ধরনের, লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, লাইন টু লাইন তার সাথে গ্রাউন্ড ফল্ট। এখন আমরা দেখব পার্থক্যটা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে। তিনটি ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়। আর আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে তিনটি ফেজের প্রতিটি ফেজে
অসম পরিমাণ ফল কারেন্ট প্রবাহিত হয়। তিনটি ফেজের প্রবাহিত সমপরিমাণ ফল কারেন্টের মধ্যকার কৌণিক দূরত্ব 120 ডিগ্রি। আনসিমেট্রিক্যাল ফল্টের তিনটি ফেজে প্রবাহিত অসম পরিমাণ ফল কারেন্টের মধ্যকার কৌণিক দূরত্ব 120 ডিগ্রির চেয়ে বেশি বা কম হয়। সিমেট্রিক্যাল ফল খুব কম সংঘটিত হয়, আনসিমেট্রিক্যাল ফল খুব বেশি সংঘটিত হয়। পাওয়ার সিস্টেমে যে ফলটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল। তিন ফেজ একত্রে শর্ট সার্কিট বা তিন ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট, এটা খুব কম হয়। আমাদের ম্যাক্সিমাম হয় সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বা লাইন টু লাইন ফল্ট বা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এ ধরনের ফল দেখা দেয়। সিমেট্রিক্যাল ফল সার্কিট ব্রেকারের জন্য মারাত্মক ক্ষতিকর, আর আনসিমেট্রিক্যাল ফল্ট সার্কিট ব্রেকারের জন্য কম ক্ষতিকর। সিমেট্রিক্যাল ফল কারেন্ট এবং পাওয়ার ক্যালকুলেশন পদ্ধতি খুব সহজ, আনসিমেট্রিক্যাল ফল কারেন্ট এবং পাওয়ার ক্যালকুলেশন পদ্ধতি অপেক্ষাকৃত জটিল। এখন আমরা দেখব শর্ট সার্কিট কারেন্ট নিরূপণের পদ্ধতিসমূহ। তোমরা এখানে আমি আরেকটা চিত্র দেখাই দিই সিমেট্রিক্যাল ফল্ট নির্ণয়ের। এই চিত্রগুলো তোমরা দিতে পারো। এই যে বইয়ের যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই চিত্রগুলো তোমরা দিতে পারো এবং ওই চিত্রগুলো দিলেও হবে। এই যে সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে তিন ফেজে যে কোনো এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট। আমরা এখানে দেখতেছি 1 2 3 4 হচ্ছে আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট। 1 2 3 4 এই যে তিন ফেজের মধ্যে এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট, যে কোনো এক ফেজ এবং আর্থের মধ্যে শর্ট সার্কিট হবে, সেটা হচ্ছে আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট। আবার তিন ফেজের মধ্যে যে কোনো দুই ফেজ এর মধ্যে শর্ট সার্কিট হওয়া, দেখো এই দুইটা ফেজ আছে, এই দুইটা ফেজের মধ্যে শর্ট সার্কিট হয়েছে, সেটা হচ্ছে আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট। আবার যে কোনো দুই ফেজ এবং আর্থের সাথে শর্ট সার্কিট হওয়া, দেখো আর্থ এবং ওয়াই দুইটা হচ্ছে ফেজ, এর সাথে আর্থটা আমাদের কি হয়েছে, শর্ট সার্কিট হয়েছে। তাহলে যে কোনো দুইটা ফেজ এবং আর্থের সাথে শর্ট সার্কিট হওয়া। দেখো দুই ফেজ একত্রে শর্ট এবং তৃতীয় ফেজটি আর্থ, দেখো দুইটা ফেজ আমাদের শর্ট হতে পারে এবং তৃতীয় ফেজটা আর্থ হতে পারে, সেটা হচ্ছে আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট। এখন আমরা সিমেট্রিক্যাল ফল্ট দেখব। তিনটা ফেজ, দেখো তিনটা ফেজ আমাদের একত্রে শর্ট সার্কিট হয়েছে, এখানে দেখো তিনটা ফেজ একত্রে শর্ট সার্কিট। আর এখানে চিত্রটা একটু ভুল আছে, তিনটা ফেজ এখানে তিনটাই হয়তো একটু ভুল হয়েছে, 5 নম্বর চিত্রটা। তিনটা ফেজ একত্রে শর্ট সার্কিট হবে আর্থের সাথে, এই লাইনটা এখানে লাগে যাবে, এই পুরো শর্টটা এই পর্যন্ত হবে আমাদের। তিনটা ফেজ এখানে লেখা আছে, দেখো তিনটি ফেজ একত্রে আর্থের সাথে শর্ট সার্কিট, তিনটা ফেজ এখানে আর্থের সাথে শর্ট সার্কিট হবে, এটা ঠিক করে নিও তোমরা, এটা পুরোটাই শর্ট হবে। আর তিনটি ফেজ একত্রে শর্ট সার্কিট, শুধুমাত্র এই তিনটা ফেজ শর্ট সার্কিট হওয়া, তাহলে এগুলোকে বলতেছি আমরা সিমেট্রিক্যাল ফল্ট। 5 এবং 6 এই যে লেখা আছে প্রথম চারটি 1 2 3 4 ফলকে বলবো আনসিমেট্রিক্যাল ফল্ট, এবং 5 এবং 6 কে বলবো আমরা সিমেট্রিক্যাল ফল্ট। তো এখানে আমরা এই পার্থক্যটাও এখানে পড়াইলাম, পার্থক্যটা সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়ে নিবা, যেভাবে আমি বললাম সেভাবে পড়ে নিবা। এখন দেখো আমাদের শর্ট সার্কিট কারেন্ট নিরূপণের পদ্ধতি কয়টা আমরা দেখলাম, তিনটা। একটা হচ্ছে অহমিক পদ্ধতি, একটা হচ্ছে পার ইউনিট পদ্ধতি, আর একটা হচ্ছে পার্সেন্ট রিঅ্যাকট্যান্স পদ্ধতি। তো প্রথমে আমরা দেখব অহমিক পদ্ধতি। জেনারেটরের হতে ত্রুটিপূর্ণ স্থান, এটা অতি সংক্ষিপ্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে শর্ট সার্কিট কারেন্ট নিরূপণের জন্য কয়টা পদ্ধতি রয়েছে। পদ্ধতি আছে তিনটা, একটা হচ্ছে অহমিক পদ্ধতি, পার ইউনিট পদ্ধতি, পার্সেন্ট রিঅ্যাকট্যান্স পদ্ধতি বা শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতি। তো অহমিক পদ্ধতিতে দেখি জেনারেটর হতে ত্রুটিপূর্ণ স্থান প্রতি ফেজের মোট ইম্পিডেন্স অহমে বের করা হয়, যেহেতু সিস্টেমে ব্যবহৃত প্রতিটি ডিভাইসে যথা জেনারেটর, ট্রান্সফরমার, রিঅ্যাক্টর, ট্রান্সমিশন লাইন এবং ফিডার ভোল্টেজ কেভিএ রেটিং এক থাকে না, যেহেতু প্রতি ফেজের সমতুল্য ইম্পিডেন্স কোনো মানানসই সাধারণ জানা ভোল্টেজ ভিবি এর অনুপাতে রূপান্তরিত করে নিতে হয়। এখানে বলছে যে আমাদের জেনারেটর হতে যে কোনো ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত প্রতি ফেজে যে ইম্পিডেন্সের একক জানি আমরা অহম, আমরা সচরাচর অহমে প্রকাশ করি। তো এই জন্য এই পদ্ধতি আমরা ব্যবহার করছি, নাম দিছে অহমিক পদ্ধতি। তো কিভাবে বের করব, দেখো রূপান্তরিত ইম্পিডেন্স জেড বার সমান জেড ইন্টু ভি বেস, এ কমন বেস ভোল্টেজ, এটাকে একটা ধরে নিতে হবে, বেস ভোল্টেজ ধরে নিতে হবে। আর ভি এ হচ্ছে রেটেড পাওয়ার, ভি এ মানে হচ্ছে আমাদের আপাত পাওয়ার, এই যে ভি এবং এ এটা হচ্ছে আমাদের আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার বলবো, এটা হচ্ছে রেটেড যে পাওয়ার দেওয়া থাকবে সেটা বসাবো। তাহলে আমরা যদি ইম্পিডেন্স বের করতে চাই এই পদ্ধতিতে, তাহলে যে ইম্পিডেন্স দেওয়া থাকবে ইনটু
বেস ভোল্টেজ ভাগ হচ্ছে রেটেড যে আমাদের পাওয়ার দেওয়া থাকবে সেই পাওয়ার দ্বারা ভাগ করলেই আমাদের ইম্পিডেন্সের মান চলে আসবে। আর যদি শর্ট সার্কিট কারেন্টের মান এই পদ্ধতিতে বের করতে চাই তাহলে আমরা ভি বেস বেস পাওয়ার মানে বেস ভোল্টেজকে আমরা যদি ইম্পিডেন্স দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি শর্ট সার্কিট কারেন্ট। দেখা যাচ্ছে কিনা লেখাগুলো বলবা? আমি কিন্তু কমেন্ট করতেছি, তোমাদের লেখাগুলো না বোঝা গেলে ধরে নেব বেস হিসাবে। ইম্পিডেন্স দ্বারা ভাগ করলে আমরা শর্ট সার্কিট কারেন্ট পাবো, অঙ্ক করার সময় আমরা দেখবো। আর শর্ট সার্কিট কেভিএ যদি আমরা বের করতে চাই তাহলে বেসের ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট 100 দ্বারা ভাগ করলে আমাদের চলে আসবে কেভিএসএস। 1000 দ্বারা ভাগ হতো আর কি, এটা 100 লিখছে, 1000 দ্বারা ভাগ হতো। কেভিএ করার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করবো, এখানেও এটা ভুল আছে, এটা 1000 দ্বারা ভাগ হতো আর কি। এখন দেখো আমরা পার ইউনিট পদ্ধতি দেখব। জেনারেটর হতে ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত প্রতিটি ডিভাইসে যেমন জেনারেটর, রিঅ্যাক্টর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, ফিডার প্রভৃতির ইউনিট মান পদ্ধতি অর্থাৎ পার ইউনিট মেথড ইম্পিডেন্স বের করা হয়। ওই সময় ডিভাইসসমূহের সমতুল্য ইম্পিডেন্স সিরিজ বা প্যারালাল বা সিরিজ প্যারালালে বের করে যে কোনো একটি সাধারণ জানা কেভিএর অনুপাতে রূপান্তরিত করতে হয়, কারণ সিস্টেমে ব্যবহৃত ডিভাইসসমূহের ভোল্টেজ ও কেভিএর মান কখনো সমান থাকে না। তো পার ইউনিট পদ্ধতিতে বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে এটা, কোনো রাশির প্রকৃত মানকে উক্ত রাশির যদি বেস মান দ্বারা ভাগ করি তাহলে আমরা পার ইউনিট মান পাবো। এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব, ক্যালকুলেশন করব। যদি পার ইউনিট পদ্ধতিতে আমরা বের করতে চাই যে কোনো মান, কোনো রাশির যে প্রকৃত মান থাকবে আর উক্ত রাশির বেস মান দ্বারা ভাগ করলে পার ইউনিট মান পাবো। যদি একটা উদাহরণ হিসেবে দেখো, কোনো সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, কিন্তু বেস ভোল্টেজ হচ্ছে কত, 200 ভোল্টেজ ধরা হয়েছে, তাহলে পার ইউনিট হবে প্রকৃত ভোল্টেজ হচ্ছে 200 ভাগ হচ্ছে যদি বেস ভোল্টেজ হয় 200, তাহলে পার ইউনিট হবে 1 পিইউ, মানে পার ইউনিট, 1 পার ইউনিট। অনুরূপভাবে যদি 200 ভোল্ট প্রয়োগ করা হয়, এখন যদি 200 ভোল্ট আমাদের বেস, তাহলে 20 ভোল্টেজে পার ইউনিটে মান হবে 20 ভাগ 200। অনুরূপভাবে যদি 30 ভোল্টেজে পার ইউনিট মান হইতো 30 ভাগ 200। 200টা হচ্ছে আমাদের বেস ভোল্টেজ, এই যে বেস মান হচ্ছে আর কি, উক্ত রাশির বেস মান মানে হচ্ছে এটা বেস ভোল্টেজ, মানে এটা ভিত্তি, এটা ধরে নেওয়া হয়েছে। সবগুলোর ক্ষেত্রে এটাকে ফিক্সড রাখতে হবে। যদি 400 ভোল্টেজে পার ইউনিট মান হয় তাহলে 400 ভাগ 200। যদি 600 ভোল্টেজে পার ইউনিট মান বের করতাম তাহলে 600 ভাগ 200 ভাগ করার পর যেটা আসতো সেটা হচ্ছে আমাদের এত পার ইউনিট। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে দেখো। কেভি পার ইউনিট সমান হচ্ছে অ্যাকচুয়াল কেভি ভাগ হচ্ছে বেস কেভি। এই সংখ্যাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে বেস কারেন্ট সমান হচ্ছে বেস কেভিএ ভাগ হচ্ছে বেস কেভি। ভোল্টেজ 200 ভোল্ট, বেস ভোল্টেজ 200। এখানে দুইটা ভোল্টেজ মনে করো 200 দেওয়া আছে, তাহলে যে কোনো একটাকে বেস ভোল্টেজ হিসেবে ধরে নিতে হবে। তখন উক্ত রাশির যে বেস মান দ্বারা ওই মানটাকে ভাগ করতে হবে। মনে করো এখানে আমি যদি এখানে দেওয়া আছে প্রয়োগকৃত ভোল্টেজ 200, বেস ভোল্টেজ যদি আমি বা দুইটাই দেওয়া আছে, একটা দেওয়া আছে 200 আর একটা মনে করো 400 দেওয়া আছে, তো আমি বেস ভোল্টেজ হিসেবে 200 কে ধরতে পারি বা 400 কে ধরে নিতে পারি। আর যদি দেওয়া থাকে বেস ভোল্টেজ উল্লেখ করে তাহলে সেটাকে ধরবো। তো এখানে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো দেখে নিবা। এখানে দেখবো আমরা শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতি। অতি সহজে এবং নির্ভুলভাবে শর্ট সার্কিট কারেন্টের পরিমাণ নির্ণয়ের জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। এই পদ্ধতিতে জেনারেটর হতে ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত ব্যবহৃত প্রতিটি ডিভাইসের কেবলমাত্র রিঅ্যাকট্যান্সকে ধরা হয়। রিঅ্যাকট্যান্সকে জানি আমরা এক্স দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হোক, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হোক, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আমরা দেখছিলাম এর আগে এক্সএল, এক্সি এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যদি রিঅ্যাকট্যান্স যেহেতু খালি বলছি সেক্ষেত্রে এক্স দ্বারা প্রকাশ করব। এই পদ্ধতিতে জেনারেটর হতে ত্রুটিপূর্ণ স্থান পর্যন্ত প্রতিটি ডিভাইসের কেবলমাত্র রিঅ্যাকট্যান্সকে আমরা ধরব। রেজিস্ট্যান্সকে সাধারণত গণ্য করা হয় না। আমরা জানি এসি সিস্টেমে দেখা গেছে প্রতিটি ডিভাইসের রিঅ্যাকট্যান্সের তুলনায় রেজিস্ট্যান্স খুব কম থাকে। যেমন আমরা ইম্পিডেন্স জেড বের করার সূত্র জানি, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, জেড স্কোয়ার সমান লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে জেড সমান লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার। তাহলে এই রেজিস্ট্যান্সের মান ধরে নেওয়া হয় শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতিতে রেজিস্ট্যান্সের মান খুবই নগণ্য, এজন্য এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি শুধুমাত্র রিঅ্যাকট্যান্সকে। তো এখন দেখো এই সমস্যার আমরা সমাধান করব। তো এই রিঅ্যাকট্যান্স সরাসরি রিঅ্যাকট্যান্সকে শতকরা হিসেবে প্রকাশ করে সমস্যার সমাধান করা যায়। তো শতকরা রিঅ্যাকট্যান্স সমান আমরা বলবো আই ইন্টু এক্স ভাগ হচ্ছে ভি। আমরা এখান থেকে দেখি, তাহলে এখানে হ্যাঁ সুন্দরভাবে লেখা আছে দেখো। শতকরা রিঅ্যাকট্যান্স আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো? সার্কিটে ফুল লোড কারেন্ট প্রবাহিত হওয়ার সময় প্রতি ফেজে রিঅ্যাকটিভ ড্রপ ও স্বাভাবিক ফেজ ভোল্টেজের অনুপাতের শতকরা মানকে শতকরা রিঅ্যাকট্যান্স বলবো। এই শতকরা রিঅ্যাকট্যান্সের মান দেখো, শতকরা রিঅ্যাকট্যান্সকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? সার্কিটে ফুল লোড কারেন্টকে প্রকাশ করবো আমরা আইএফএল দ্বারা, আইএফএল। তো যখন ফুল লোড কারেন্ট প্রবাহিত হবে ওই সময় প্রতি ফেজে রিঅ্যাকটিভ ড্রপ ও স্বাভাবিক ফেজ ভোল্টেজের অনুপাতকেই বলবো আমরা শতকরা রিঅ্যাকট্যান্স, অর্থাৎ আইএফএল ইন্টু এক্স ভাগ হচ্ছে ফেজ ভোল্টেজ, ফুল লোড কারেন্ট ইন্টু সার্কিটের টোটাল রিঅ্যাকট্যান্স ভাগ হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজের অনুপাতকে বলবো শতকরা রিঅ্যাকট্যান্স। আর শতকরা হইলেই 100 দ্বারা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখো এর পরের লাইনে আড়াআড়ি গুণ করলে আমাদের কিরকম আসবে। দেখো এর পরের লাইনে যদি গুণ করি তাহলে আমাদের আসবে এরকম আইএফএল ইন্টু এক্স পার্সেন্ট এক্স ইন্টু ভিপি। তো এখান থেকে আমি কি করছি, এক্সটাকে রাখে দিয়ে পার্সেন্ট এক্স ইন্টু ভিপি ভাগ হচ্ছে আইএফএল ইন্টু 100। তাহলে আমরা এই পাশ থেকে এক্স এর মানটা বের করে নিতে পারি। এটা হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স, যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স। আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র রিঅ্যাকট্যান্স। এই যে পার্সেন্ট এক্স মানে হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স আর এটা শুধুমাত্র রিঅ্যাকট্যান্স। তাহলে এখান থেকে আমরা এই লাইন থেকে রিঅ্যাকট্যান্সের মানটাকে আলাদা করে রাখলাম আর গুণ করে। পরের লাইনে দেখো দেখো এদিকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা এখন দেখো তারপরের লাইনে এরপরের লাইনে এক্স সমান আমরা লিখতে পারি পার্সেন্ট এক্স ইন্টু ভিপি ভাগ হচ্ছে আইএফএল ইন্টু ভিপি ইন্টু 100। আমরা উভয় পাশে কি করছি, শুধুমাত্র ভিপি দ্বারা গুণ করছি। ভিপি দ্বারা গুণ করার পর আমাদের এই লাইনটা আসছে। তাহলে উপরের লাইনে আমাদের ছিল শুধু ভিপি ছিল, তাহলে এখানে ভিপি আর ভিপি গুণ করার পর আমাদের ভিপি স্কয়ার আসছে পরের লাইনে।